তোমাদের মোট 6টি অধ্যায় রয়েছে। তার মধ্যে দেখো প্রথম ইউনিট যেটা রয়েছে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। এই চ্যাপ্টার থেকে তোমাদের যে সমস্ত অনুশীলনী রয়েছে 2 নম্বরের, সেই 2 নম্বরের প্রশ্নের উত্তর আমি আলোচনা করব এবং সমগ্র প্রশ্নের উত্তর আমি বই থেকেই তোমাদের দেওয়ার চেষ্টা করব। শুধু হয়তো 2-1টা কোশ্চেন এদিক এদিক আছে, মানে অন্য জায়গা থেকে লিখতে হয়েছে, বাদ বাকি কিন্তু কোশ্চেন ম্যাক্সিমাম বই থেকে লেখাবো। বই থেকে লেখার একটাই কারণ, তা তোমরা বুঝতে পারবে যে কীভাবে কোশ্চেন আসতে পারে। তোমরা যদি একটা পিডিএফ আকারে বা যদি কোনো কোশ্চেন অ্যান্সার আকারে যদি লেখায়, তাহলে কিন্তু তোমরা আইডিয়া পাবে না যে কীভাবে কোশ্চেন দিতে পারে। তাই আমি বই খুঁটিয়ে তোমাদের দেখাচ্ছি কোন জায়গায় আছে, কত নম্বর পেজে আছে, সব আমি তোমাদের ডিটেলসে দেবো। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। পেজ নম্বর দেখো 37। ফার্স্ট কোশ্চেন, আইন বলতে তুমি কি বোঝো? পেজ নম্বর 3-এ আছে, অ্যান্সার তোমার দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় আছে। এখানে দুটো অ্যান্সার হবে, একটা ব্যাপক অর্থে, একটা সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে আইন বলতে সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন, প্রাকৃতিক আইন প্রভৃতিকে বোঝায়। আর ব্যাপক অর্থে যদি বলা হয় মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত ও প্রযুক্ত নিয়মকানুনকে রাষ্ট্রবিজ্ঞানীরা আইন বলে চিহ্নিত করেছেন। যেহেতু তোমাদের 2 নম্বর থাকবে এটা, তাই সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে তোমাদের দুটোই লিখতে হবে। এরপরে কোশ্চেন দেখো, আইনের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর পেজ নম্বর 6। দেখো এখানে মোট 6টি রয়েছে, আমি প্রথম দুটি দিলাম যে আইনের দুটি বৈশিষ্ট্য হলো, আইন হলো মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী বিধিবদ্ধ ব্যবস্থা। আর 2 নম্বর হলো আইন মানুষের কেবল বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। 3 নম্বর কোশ্চেন দেখো, কোন কোন অর্থে আইনের প্রয়োগ লক্ষ্য করা যায় এবং কী কী? দুটি অর্থে, ব্যাপক অর্থে ও সংকীর্ণ অর্থে। এক্ষুনি বললাম যে আইনের সংজ্ঞার সময়। 4 নম্বর কোশ্চেন দেখো, ব্যাপক অর্থে আইন বলতে কী বোঝো? পেজ নম্বর 3 দেখো এখানে লেখা আছে A4। এখান থেকে একটু বেসিক বড় করার চেষ্টা করবে। ব্যাপক অর্থে আইন বলতে সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন, প্রাকৃতিক আইন প্রভৃতিকে বোঝায়। আর যে 2 নম্বর আছে তার জন্য একটু বড় করে সমাজবদ্ধ জীব হিসেবে বা এটা বলতে পারো, বা এটাও বলতে পারো যে নৈতিক আইন, ধর্মীয় আইন, এটা কিন্তু পুরোটাই বলতে হবে। তাহলে তোমাকে পুরো 2-এ 2 দেবে। আর শুধু যদি এইটুকু লেখো তাহলে কিন্তু 2-এ 1 দেবে। পরে কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেন, রাষ্ট্রীয় আইনকে কি কি ভাগে ভাগ করা যায়? পেজ নম্বর 8-এ এটা আছে। দেখো F5, জাতীয় অর্থাৎ রাষ্ট্রীয় আইনকে 2 ভাগে ভাগ করা যায়, সরকারি আইন এবং বেসরকারি আইন। পরে কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন, আইন বলতে উইলসন কি বুঝাতে চেয়েছেন? পেজ নম্বর 4। উত্তর দেখো, উইলসন মোটামুটি ভাবে সর্বজন গ্রাহ্য একটি সংজ্ঞা প্রদানের চেষ্টা করেছেন। এটা যদি বলতে পারো ভালো, আর না বলতে পারলে শুধু এখান থেকে বলবে যে উইলসনের মতে আইন হলো মানুষের স্থায়ী আচার ব্যবহার ও চিন্তার সেই অংশ যা সাধারণ নিয়মাবলী হিসেবে সুস্পষ্ট ও আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে এবং যার পেছনে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতার সুস্পষ্ট সমর্থন বর্তমান থাকে। এবার দেখো 7 নম্বর কোশ্চেন রয়েছে যে বার্কারের মতে কি? অ্যান্সারে বার্কার মনে করেন যে কেবল রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ঘোষিত ও প্রযুক্ত নিয়মকানুনকে আইন বলা সঙ্গত নয়, আইনের মধ্যে বৈধতা এবং নৈতিক মূল্য অবশ্যই থাকা দরকার বা উচিত। 7 নম্বর কোশ্চেন আছে মার্ক্সবাদীদের মতে কি? উত্তর, মার্ক্সবাদীরা সম্পূর্ণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনের সংজ্ঞা দিয়েছেন। মার্ক্স অ্যাঙ্গেলস মন্তব্য করেছেন যে যেসব ব্যক্তি শাসন করে তারা কেবল রাষ্ট্রের মাধ্যমে নিজেদের ক্ষমতা সংগঠিত করে না, তারা নিজেদের ইচ্ছাকেই সর্বজনীন ইচ্ছা হিসেবে অর্থাৎ রাষ্ট্রীয় বা ইচ্ছা বা আইন হিসেবে প্রতিষ্ঠা করে। 9 নম্বর কোশ্চেন দেখো, আইনের প্রকৃতি সম্পর্কে বার্কারের অভিমত কী? আর এখানে আইনের প্রকৃতি সম্পর্কে ল্যাস্কি কী বলেছেন, আইনের প্রকৃতি সম্পর্কে মার্ক্সবাদীরা কী বলেছেন, এখানে সবকটাই তোমাদের পেজ নম্বর 5-এ রয়েছে। মানে 8, 9, 10, 11 তিনটি কোশ্চেন রয়েছে পেজ নম্বর 5-এ। 9 কোশ্চেন দেখো, বার্কারের অভিমত এখান থেকে এতটা হবে যে তার মতে, মানে পুরো নৈতিক মূল্য কাকে বলে এই পর্যন্ত হবে, যে বার্কারের মত অনুযায়ী
আইনের মধ্যে বৈধতা ও নৈতিক মূল্য উভয়ই বর্তমান থাকা প্রয়োজন। বৈধতা বলতে আইনের পেছনে সার্বভৌম শক্তির অধিকারী রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অনুমোদন ও সমর্থনকে বোঝায়। আবার সামাজিক ন্যায় নীতিবোধের ওপর আইনের প্রতিষ্ঠাকে নৈতিক মূল্য বলা হয়। 10 নম্বর কোশ্চেন আছে ল্যাস্কির মতে কি, এখান থেকে এতটা হবে অ্যান্সার। এবারে 11 নম্বর কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন একটু বড় হবে। হেনরি মেন থেকে শুরু করে উঠতে পারে না পর্যন্ত হবে। আবার প্রাচীন যুগের থেকে শুরু করে এখানে দেখো বলেছে যে আইন সকলের সমান অধিকার ও স্বাধীনতা রক্ষার কথা, এটা পুরো না বলে কথা বলেছেন, ব্যাস এই পর্যন্ত করলে তাহলে এটা হচ্ছে মার্ক্সবাদী অভিমত। একটু বড় হবে এখান থেকে এতটা, আবার প্রাচীন থেকে শুরু করে রক্ষার কথা বলেছেন পর্যন্ত, ঠিক আছে। কোশ্চেন নম্বর 12 দেখো, আইনে যে কোনো দুটি বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পেছনে সময় দিয়েছিলাম এক্ষুনি একটু আগেই। এবারে 13 নম্বর কোশ্চেন দেখো, আইনকে কটি ভাগে ভাগ করা যায় এবং কী কী, পেজ নম্বর 8। দেখো কোশ্চেন নম্বর 13, আইনকে দুভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক আইন, জাতীয় আইন বা রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিক আইন। এটা 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার, দেখো লেখা আছে A13। কোশ্চেন নম্বর 14, সরকারি আইনকে ক ভাগে ভাগ করা যায় এবং কী কী, পেজ নম্বর 8-এ রয়েছে এটা। দেখো লেখা আছে সরকারি আইনকে ভাগ করা যায় 3 ভাগে, সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন এবং ফৌজদারি আইন। A14, এখান থেকে এইটুকু হবে। এরপর দেখো 15, 16, 17 যেগুলো রয়েছে, 15, 16, 17 যে কটা প্রশ্ন রয়েছে এখানে 17, 18 পর্যন্ত সব পেজ নম্বর 8-এ রয়েছে। সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন, ফৌজদারি আইন, ফৌজদারি আইন বলতে কি, উদ্দেশ্য কি, সরকারি আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো, দেখে নাও একবার, দেখে নাও তোমার এখানে। সাংবিধানিক আইন এখান থেকে এতটা, প্রশাসনিক আইন এখান থেকে এতটা, ফৌজদারি আইন এখান থেকে এতটা। তাহলে বুঝতে পারছো পুরো পরপর অ্যান্সার দেওয়া আছে, খুঁজতে খুব একটা অসুবিধা হবে না এবং তোমরা পরপরে পেয়ে যাবে। আর কোশ্চেন নম্বর যেটা 18 রয়েছে, ফৌজদারি আইনের উদ্দেশ্য কি, এটা পেজ নম্বর 8-এ রয়েছে। দেখে না এখানে যে এখানে রয়েছে যে ফৌজদারি আইন হলো তৃতীয়, আর সংজ্ঞা যেটা রয়েছে সেই সংজ্ঞাটার মধ্যে তুমি উদ্দেশ্য পেয়ে যাবে যে ফৌজদারি আইনের উদ্দেশ্য হচ্ছে যে সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং নাগরিক জীবনে নিরাপত্তা প্রদান ও অপরাধীদের দণ্ডাজ্ঞা দেওয়ার জন্য আইন প্রণয়ন করা। এরপরে কোশ্চেন দেখো, সরকারি আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো, পেজ নম্বর 10-এ রয়েছে এটা। দেখো রয়েছে A19, সরকারি আন্তর্জাতিক আইন হলো সেই সব নিয়ম যেগুলি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার কার্যকলাপ ও তাদের পারস্পরিক সম্পর্ক এবং তাদের সঙ্গে রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক প্রভৃতিকে নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় সরকারি আন্তর্জাতিক আইন। পেজ নম্বর 10-এ এটা আছে, দেখবা খুব সুন্দরভাবে দেখে নাও। যাদের বই আছে তারা দাগ নিতে পারো অথবা তোমরা পরিষ্কার করে খাতায় ভালো করে লিখতে পারো। 20 নম্বর কোশ্চেন দেখো, বেসরকারি আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো, পেজ নম্বর 11-এ রয়েছে। উত্তর দেখো, এখান থেকে কোনো ব্যক্তির থেকে শুরু করে বেসরকারি আন্তর্জাতিক আইন বলা হয় এই পর্যন্ত হবে, আমি আর বিস্তারিত বলছি না। এটা পেজ নম্বর 11, 20 দাগের অ্যান্সার। এরপর দেখো 21 নম্বর, সরকারি আন্তর্জাতিক আইনকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী, পেজ নম্বর 11 এটাও। দেখো এখানে লেখা আছে সরকারি আন্তর্জাতিক আইন আবার 3 ভাগে বিভক্ত, যথা শান্তি সংক্রান্ত আইন, যুদ্ধ সংক্রান্ত আইন এবং নিরপেক্ষতা সংক্রান্ত আইন। কোশ্চেন নম্বর 22, আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্য বলার পক্ষে 2টি যুক্তি দাও। পেজ নম্বর 12-তে রয়েছে এটা। 22 নম্বরের কোশ্চেন অ্যান্সার দেখো, এখান থেকে জাতীয় আইনের থেকে শুরু করে ক্ষেত্র প্রযোজ্য পর্যন্ত হবে এবং পরে পেজে দেখো 12 নম্বর পেজ এবং 13 নম্বর পেজে রয়েছে। এখান থেকে এতটা করলে অথবা সি অথবা ডি যে কোনো একটা পয়েন্ট দিলেও হবে, যে দুটো বলেছে তাই দুটো পয়েন্টে আমি দিতে বলেছি। 23 নম্বর কোশ্চেন দেখো, আন্তর্জাতিক আইনকে কি কি ভাগে ভাগ করা যায় ও কি কি, পেজ নম্বর 10, এখানে অ্যান্সার আছে দেখে নাও। আন্তর্জাতিক আইনকে 2টি ভাগে ভাগ করা যায়, সরকারি আন্তর্জাতিক আইন এবং বেসরকারি আন্তর্জাতিক আইন। এরপর 24 নম্বর কোশ্চেন দেখো, আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্য বলার বিপক্ষে 2টি যুক্তি দাও। আগেরটা ছিল 22 নম্বর কোশ্চেন পক্ষে, এটা হচ্ছে বিপক্ষে, পেজ নম্বর 11-তে রয়েছে এটা। A24,
যে দেখো বিপক্ষে এখান থেকে এটুকু বলতে পারো যে মনে করেন হবস থেকে শুরু করে, আর এ বি সি ডি মধ্যে যে কোনো দুটি পয়েন্ট বললেই হবে। আমি আর বি আর সি বলছি, দুটো পয়েন্টে খুব ইজি রয়েছে একটু। 25 দেখো, জেরেমি বেন্থামের পূর্বে কারা আন্তর্জাতিক আইন সম্পর্কে আলোচনার সূত্রপাত করেছিলেন? পেজ নম্বর 9 এখানে দিয়েছি দেখো। তার পূর্বে মানে কার পূর্বে? জেরেমি বেন্থামের পূর্বে সেন্ট থমাস অ্যাকুইনাস, হুগো গ্রোটিয়াস, পুফেনডর্ফ প্রমুখ আন্তর্জাতিক আইন সম্পর্কে আলোচনার সূত্রপাত করেছিলেন। তাহলে এখান থেকে পেজ নম্বর 9। কোশ্চেন নম্বর 26 দেখো, যে আন্তর্জাতিক আইনকে আইন বলে কারা স্বীকার করেন? পেজ নম্বর 11। একটু আগে বললাম দেখো, তা স্বীকার করে না কারা? হবস, অস্টিন, হল্যান্ড, সলসবেরি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ। 27 দেখো, আন্তর্জাতিক আইনকে কারা আইন বলে স্বীকার করেন? পেজ নম্বর 12। এই যে স্বীকার করেন পদবাচ্য মনে করার কারণ, তাহলে এখানে কী হবে? লরেন্স, অনেক রয়েছে, হেনরি মেন প্রমুখ ঐতিহাসিক। আর যদি বলে রাষ্ট্রবিজ্ঞানীগণ তাহলে হচ্ছে এগুলো কেলসেন, ফেনউইক, লরেন্স, হল প্রমুখ। 28 বার্কার প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞাটি কি? পেজ নম্বর 17। অ্যান্সার দেখো, বার্কারের অভিমত হলো রাষ্ট্রের স্বাধীনতা বা আইনসঙ্গত স্বাধীনতা কখনোই প্রত্যেকের অবাধ স্বাধীনতা হতে পারে না, তা হলো সবসময় সকলের জন্য শর্ত সাপেক্ষ স্বাধীনতা। 29 স্বাধীনতার রূপগুলি নাম লেখো। পেজ নম্বর 18। এখানে দেখো অনেক কটা রূপ রয়েছে: ব্যক্তিগত জাতীয় স্বাধীনতা, স্বাভাবিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, আইনসঙ্গত স্বাধীনতা। এর মধ্যে শুধু পয়েন্টগুলো লিখবে, যেহেতু মানে রূপ বলেছে, ডিসকাস করতে বলেনি। প্রশ্ন 30 স্বাধীনতা বলতে ল্যাস্কি কী বোঝাতে চেয়েছেন? স্বাধীনতা সম্পর্কে মন্তেস্কু কী বলেছেন? বার্কার কী বলেছেন? রুশোর মতে স্বাধীনতা কী? গ্রিনের মতে স্বাধীনতা কী? পুরো পরপর দেখো, পেজ নম্বর 17 সব রয়েছে, তারপরে 18 রয়েছে এটা। তাহলে 30 থেকে শুরু করে 34 পর্যন্ত পেজ নম্বর 17 যাচ্ছে আমি। এখানে 30 ল্যাস্কির মত কি, 31 মন্তেস্কুর মত, 32 বার্কারের অভিমত, অ্যান্সারগুলো ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিতে পারো অথবা বইয়ে দাগ দিতে পারো। পেজ নম্বর 17। এখানে রয়েছে রুশোর মত কি, ফরাসি রাষ্ট্রবিদ রুশো, পরের পেজেও আছে, অ্যান্সার দেখাচ্ছি। যাদের বই আছে তারা দাগ নিয়ে নাও অথবা লিখে নাও, তাহলে ফ্রেশ করে, অথবা যাদের বই নেই অন্য বই রয়েছে তারা লিখতে পারো। সব কটা দেখে নাও, 35টা একবার দেখে নাও ভালো করে। দেখো বলেছি আমি অ্যান্সার। 36 নেতিবাচক অর্থে স্বাধীনতা বলতে কি বোঝায়? পেজ নম্বর 17। এটাও পেজ নম্বর 17, 36, 37 দুটোই পেজ নম্বর 17 রয়েছে। নেতিবাচক অর্থে স্বাধীনতা এখান থেকে এতটা, আর ইতিবাচক অর্থে স্বাধীনতা বলতে কি বোঝো এখান থেকে এতটা বললেই হয়ে যাবে। তার 36 আর 37-এর অ্যান্সার পেয়ে গেলে পেজ নম্বর 17-এ। 38 স্বাধীনতার যে কোনো 4টি গুরুত্বপূর্ণ রূপ লেখো। পেজ নম্বর 18। চারটি, আগেরটা 29 ছিল দুটি রূপ বলেছিল, আর 38-এ 4টি রূপ বলেছে। এখানে পরপর 4টি লিখলেই হয়ে যাবে। 39 স্বাধীনতা রক্ষা কবচ কাকে বলে? পেজ নম্বর 19। স্বাধীনতা রক্ষা কবচ কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা অ্যান্সার। আর 40 নম্বরের কোশ্চেন যেটা রয়েছে সেটার অ্যান্সার হচ্ছে এখান থেকে এতটা করা গেছে সুন্দর করে। 40-এর অ্যান্সার, 39-এর অ্যান্সার। 41 দেখো, স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচগুলি উল্লেখ করো। পেজ নম্বর 20।
এখানে দেখে নাও, স্বাধীনতা রক্ষা কবচের দুটো বললেই হবে, সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধকরণ আর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ, এই দুটো পয়েন্ট লিখলে হবে জাস্ট, আর কিছু লেখা দরকার নেই। 42 স্বাধীনতা রক্ষা কবচ সম্পর্কে ল্যাস্কি কি বলেছেন? ল্যাস্কির মতে স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কি? পেজ নম্বর 19-এ পাবে প্রথমের অ্যান্সারটা, দেখিয়ে দিচ্ছি। 42 নম্বর যে দুখানা পার্ট রয়েছে, প্রথমের অ্যান্সার 19 পেজ, সেকেন্ড অ্যান্সারটা হচ্ছে 22 পেজ। লাস্কি কি বলেছেন স্বাধীনতার রক্ষা কবচ সম্বন্ধে, এখান থেকে এতটা। আর সেকেন্ড পার্টে যে অ্যান্সার রয়েছে সেটা দেখাচ্ছি। সেকেন্ড পার্টের অ্যান্সার হচ্ছে দেখো A42, অধ্যাপক লাস্কির মতে স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হলো নাগরিকদের গর্বিত চৈতন্য। 43 নম্বর কোশ্চেন দেখো, পৌর স্বাধীনতা বলতে কি বোঝো? রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝো? আইনসঙ্গত স্বাধীনতা বলতে কি বোঝো? দেখো 42, 43, 44, 45 পরপর তিনটি কোশ্চেন রয়েছে, 43, 44, 45, পেজ নম্বর 80 আর 90-এর মধ্যে তোমার পেয়ে যাবে। দেখো দেখে দিচ্ছি অ্যান্সারগুলো। 43-এর অ্যান্সার দেখো, ব্যক্তি স্বাধীনতা বা পৌর স্বাধীনতা বলতে কি বোঝো, এখান থেকে এতটা। রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝো, 44 নম্বর কোশ্চেন রয়েছে, এখান থেকে এতটা। আর 45-এর অ্যান্সার হচ্ছে 80 নম্বর পেজে রয়েছে। আইনসঙ্গত স্বাধীনতা বলতে কি বোঝো, এখান থেকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় থেকে শুরু করে কিছু নিয়ন্ত্রণ আরোপ করা পর্যন্ত 45 কোশ্চেন। এরপর 46 নিয়ে আলোচনা করব। আইন ও স্বাধীনতাকে তুমি কি পরস্পরের পরিপূরক বলে মনে করো? পেজ নম্বর 24। 46-এর অ্যান্সার এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে। এরপর 47 দেখো, 47 বলেছে সাম্য বলতে কি বোঝো? সাম্য বলতে কি বোঝো, এখান থেকে শুরু, আপাতত দৃষ্টি থেকে শুরু করে সুযোগ সুবিধা প্রদান পর্যন্ত হবে অ্যান্সার। আর ল্যাস্কির মতটাও লিখতে পারো। 48 দেখো, সাম্যের রূপগুলির নাম লেখো, পেজ নম্বর 26। সাম্যের বিভিন্ন রূপ রয়েছে দেখো, স্বাভাবিক সাম্য, সামাজিক সাম্য, আইনসম্মত সাম্য, এগুলো রয়েছে। 49 দেখো, নেতিবাচক অর্থে সাম্য বলতে কি বোঝো? 49-এর অ্যান্সার হবে পেজ নম্বর 25। এটা পুরো পরপর অ্যান্সার দেওয়া আছে দেখো, নেতিবাচক অর্থে সাম্য, ইতিবাচক অর্থে সাম্য, মার্ক্সবাদীদের দৃষ্টিতে সাম্যের প্রকৃতি কী, ল্যাস্কির মতানুসারে সাম্যের মূল বৈশিষ্ট্য কী, আইনগত সাম্য বলতে কী বোঝো, অর্থনৈতিক সাম্য, রাজনৈতিক সাম্য, আন্তর্জাতিক সাম্য। 56 পর্যন্ত তোমাদের পুরো 25 নম্বর আর 25, 26, 27 এই তিনটি পেজের মধ্যে আছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গা আছে। দেখো আমার তো এই দাগ নম্বর লেখাই আছে আমার, ঠিক আছে, 25, 26, 27-এর মধ্যে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো 52 নম্বরের অ্যান্সার এটা হবে। 52 নম্বরে ল্যাস্কি কী বলেছে, এখান থেকে এতটা। 49-এ দেখে নাও, নেতিবাচক অর্থে সাম্য বলতে কী বোঝো, এখান থেকে এতটা। 50-এর অ্যান্সার হবে ইতিবাচক অর্থে সাম্য বলতে কী বোঝো, এখান থেকে এতটা। আর 51 নম্বর কোশ্চেন, মার্ক্সবাদীদের দৃষ্টিতে সাম্য বলতে কী বোঝো, এখান থেকে মার্ক্সবাদী থেকে শুরু করে বলেছেন পর্যন্ত। এগুলো দরকার নেই, মানে এ আর বি ঠিক লেখার দরকার নেই। আচ্ছা, এরপর দেখো 52, 53 যেগুলো রয়েছে, 52-এর অ্যান্সার বললাম, এখান থেকে এতটা বলতে হবে এবং তার সঙ্গে ল্যাস্কির মতবাদটাও তোমাদের অ্যাড করে দেবে। 53 নম্বরের কোশ্চেন, এখান থেকে আইনগত সাম্য বলতে কী বোঝো, এখান থেকে শুরু করে পরে পেজে আছে দেখো এই পর্যন্ত। 55 রাজনৈতিক সাম্য বলতে কী বোঝো, এখান থেকে এতটা। 55 আর 54 হচ্ছে বুর্জুয়া বা তাত্ত্বিক বা অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝো, এখান থেকে পুরো এই পর্যন্ত। 56 হচ্ছে আন্তর্জাতিক সাম্য বলতে কী বোঝো, সাম্যের নীতিকে থেকে শুরু করে প্রতিষ্ঠিত হতে পারে, এই পর্যন্ত রয়েছে। এরপরে 57 নিয়ে আলোচনা করব। 57 দেখো, তুমি কি সাম্যকে স্বাধীনতার পরিপন্থী বলে মনে করো, পেজ নম্বর 31, 32, 33 পুরো পরপর অ্যান্সার আছে দেখো, 57, 58, 59। দেখে নাও, 58 রয়েছে পেজ নম্বর 32, 59 রয়েছে 33 নম্বর পেজে। 58 একটু বড় হবে, এখান থেকে এতটা, আবার এখান থেকে শুরু করে এতটা, একটু বড় করে লিখতে হবে। ল্যাস্কি ও
মার্ক্সবাদীর অভিমত যেহেতু বলা আছে 58-এর। আর 59-এর অ্যান্সারটা পরের পেজে রয়েছে, পেজ নম্বর 33, আর্নেস্ট বার্কার থেকে শুরু করে ত্বরান্বিত করে পর্যন্ত। 60 দেখো, র্যাফেল ন্যায়কে একটি জটিল ধারণা বলে কেন চিহ্নিত করেছেন? এটা অ্যান্সারটা তোমাদের যেহেতু বইয়ে দেওয়া নেই তাই আমি তোমাদের লিখে দিচ্ছি। এটা দেখো অ্যান্সার হবে যে কারণ, প্রথমে লিখবে র্যাফেল ন্যায়কে একটি জটিল ধারণা বলে চিহ্নিত করেছেন কারণ তিনি মনে করেন এই ধারণাটি আইন এবং সামাজিক নৈতিকতা অর্থে ব্যবহৃত হয়। ন্যায় বলতে তিনি সমগ্র সমাজের শৃঙ্খলা ব্যক্তির অধিকার, মানে অধিকারকে বুঝিয়েছেন, তাই র্যাফেল বা তিনি লিখবে যে ন্যায়কে একটি জটিল ধারণা বলে চিহ্নিত করেছেন। 61 কোশ্চেনটা স্ক্রিনে দেখে নাও। 62, ন্যায় সম্পর্কে রলসের ধারণাটি কি? পেজ নম্বর 28 দেখো রয়েছে এখানে জন রলস থেকে শুরু করে পরের পেজে রয়েছে একটু নেওয়া যেতে পারে পর্যন্ত। 64-এর অ্যান্সার দেখো, 64-এর অ্যান্সার হবে রবার্ট নজিক, এখান থেকে এইটুকু। 63 তোমার স্ক্রিনে দেখে নাও। 65 পেজ নম্বর 29, তাদের মতে মানে মার্ক্সবাদীর মতে থেকে শুরু করে ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে পর্যন্ত। 66-এর যে কোশ্চেন রয়েছে 66, 67 পুরো পরপর অ্যান্সার রয়েছে, দেখে নাও। যে বিভিন্ন প্রকার ন্যায়ের মধ্যে যে কোনো 4 ধরনের ন্যায়ের উল্লেখ করো। আর আইনগত ন্যায় বলতে কি বোঝো? পেজ নম্বর 29 রয়েছে দুটো, 66, 67। দেখো 67-এর অ্যান্সার হবে আইনগত ন্যায় বলতে কি বোঝো, এখান থেকে এতটা। আর বিভিন্ন প্রকার ন্যায়ের রূপ হচ্ছে, একটা হচ্ছে আইনগত ন্যায়, পরের পেজে চলে যাও, রাজনৈতিক ন্যায়, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় ইত্যাদি। এরপর দেখো রাজনৈতিক ন্যায়, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় বলতে কি বোঝো? 68, 69, 70 তিনটে একই পেজে রয়েছে, পেজ নম্বর 30-এ দেখে নাও। 68 এখান থেকে এতটা, 69 ব্যাকেট কোড আছে দেখো, এখানে ব্যাপক অর্থ থেকে শুরু করে এই পর্যন্ত। 69-এর অ্যান্সার এতটা হবে। 70 ব্যাকেট করা আছে, অর্থনৈতিক ন্যায় থেকে শুরু করে সম্ভব বলে মনে করেন, এই পর্যন্ত অ্যান্সার হবে। এরপর দেখো 71, তুমি সাম্যকে স্বাধীনতার পরিপন্থী বলে মনে করো? পেজ নম্বর 31-এ রয়েছে এটা। দেখো এটা সাম্যকে স্বাধীনতার পরিপন্থী বলে চিহ্নিতকরণ, 71-এর অ্যান্সার এটা। পুরো এখান থেকে শুরু করে পুরোটাই বলতে হবে, এটাও বলতে হবে, এই ব্যাকেটটাও বলতে হবে, এবং কি পরের পেজও আছে পুরো এই পর্যন্ত। তোমরা ব্যাকেট করতে পারো অথবা লিখে নিতে পারো খাতায়। 72, বার্কার ন্যায়কে ভারসাম্য রক্ষার একটি চূড়ান্ত নীতি বলে কেন চিহ্নিত করেছেন? পেজ নম্বর 28-এ রয়েছে এটা। অ্যান্সার দেখে নাও। তার মতে মানে হচ্ছে বার্কারের মতে এখান থেকে শুরু করে পুরো বন্টন করে দেয়, এই পর্যন্ত হবে অ্যান্সার। 73, ক্ষমতা স্বতন্ত্রকর নীতিকে প্রবর্তন করে? অ্যান্সার হবে মন্তেস্কু, তার লেখা একটি গ্রন্থের নাম স্পিরিট অফ লজ। সুন্দর করে তোমরা লিখে নাও বইটা। 75 নম্বর কোশ্চেন দেখো, কমেন্টারিজ অন দ্য লস অফ ইংল্যান্ড গ্রন্থটি কে কবে প্রকাশ করেন? পেজ নম্বর 35। পরেরটা দেখো, স্পিরিট অফ দ্য লজ গ্রন্থটি কে কবে প্রকাশ করেন? 77, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির প্রয়োজনীয়তা লেখো। পেজ নম্বর 35-এ রয়েছে 75, 76, 77-এর কোশ্চেন। আর 74-এ রয়েছে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির বিকাশ ঘটে কাদের হাতে? 74 থেকে 77 পর্যন্ত পেজ নম্বর 35-এ অ্যান্সার রয়েছে। 74, এই নীতির চরম বিকাশ ঘটে ফরাসি দার্শনিক মন্তেস্কু এবং ইংরেজ রাষ্ট্রবিজ্ঞানী ব্ল্যাকস্টোনের হাতে। তাহলে 74 পেয়ে গেলে। 75 হচ্ছে মন্তেস্কু, 75-এর অ্যান্সার হবে এখান থেকে এই ব্যাকেট পর্যন্ত নামক গ্রন্থ। 76 হচ্ছে 1748 খ্রিস্টাব্দ থেকে শুরু করে উল্লেখ করেন। 77 ওর অ্যান্সার হবে এখান থেকে এতটা পর্যন্ত। 78 দেখো, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির বিপক্ষে দুটি যুক্তি দাও। পেজ নম্বর 36।
বিপক্ষে যুক্তি দেখো এখান থেকে আমি আগের পেজে লিখতে পারো অথবা এটাও লিখতে পারো। এখান থেকে এতটা লিখলে এবং এখান থেকে এতটা লিখলে স্ক্রিনশট নিয়ে নাও অথবা দাগ দিয়ে নাও। 79 নম্বর কোশ্চেন, লাস্ট অ্যান্সার। পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাম্য বলে বিবেচিত না হলেও কোন স্বাতন্ত্র একান্ত প্রয়োজন? পেজ নম্বর 37 রয়েছে অ্যান্সার। অ্যান্সার দেখো এখান থেকে শুরু করে পূর্ণ অর্থ থেকে শুরু করে উঠতে পারবে না এই পর্যন্ত অ্যান্সার হবে। তাহলে এগুলো ছিল 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। 6 নম্বরের কোশ্চেন দেখো, এগুলো রয়েছে 6 নম্বরের কোশ্চেন। তোমার যদি বলো 6 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে তাহলে আমি চেষ্টা করবো 6 নম্বরের কোশ্চেন খুব তাড়াতাড়ি করে শুরু করতে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও আলোচনা তোমাদের কেমন লাগলো? তোমাদের কি এইভাবে আলোচনা করলে সুবিধা হবে না খাতায় লিখে বা স্ক্রিনে লিখলে সুবিধা হবে? তোমার মতামত জানাও। তোমরা যেভাবে বলবে আমি সেভাবে তোমাদের চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করার জন্য।